চতুরঙ্গের আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। জীবনের নানা রং নানা দিক, আমরা খুঁজি সেই রং আর রাঙাতে চাই সবকিছু। ডিবিসি নিউজের আয়োজন সাজানো হয়েছে সংস্কৃতি অঙ্গনের বহু গুণীজনের জীবনের রঙিন গল্প নিয়ে। সপ্তাহের এই দিনটিতে আমরা হাজির হই এমন মানুষদের সাথে নিয়ে যাদের বর্ণাঢ্য জীবনের নানা দিক আমাদের উজ্জীবিত করবে, কখনো করবে আনন্দিত এবং উল্লসিত। সবাইকে স্বাগত জানাচ্ছি চতুরঙ্গের আজকের আয়োজনে। সাথে আছি আমি অন্তরা রায়চৌধুরী। আজ চতুরঙ্গে আমরা কথা বলবো গুণী নির্মাতা ফুয়াদ চৌধুরী এবং গুণী অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের সাথে। কেমন আছেন আপনারা? আপনাদের অনেক দিনের কাজ আমরা সবসময় দেখছি। আমরা প্রথমে আজকে কথা বলছি মেঘনা কন্যা নিয়ে। মেঘনা কন্যার গল্পটা 2003-তে আপনি এনেছিলেন ফুয়াদ চৌধুরী। আপনার কাছে জেনেছিলেন এত বছর পরে কেন মনে হলো যে নারী পাচার নিয়ে আমরা এখন ফিল্ম করব? ধন্যবাদ। 2003-তে যে ঘটনা দেখেছি সেটা ভুলে যাওয়ার মতো না আর কি। একটা জায়গা, একটা গাজীপুরে একটা ফ্যামিলি ঠিক থাকলো 7-8 মাস, চলে যাওয়ার পরে দেখা গেল সেখান থেকে 5টা মেয়ে মিসিং, যারা কোনোদিন ফিরে আসেনি। এটা আমি ঘটনা ঘটার 3 বছর পরে জেনেছি, কিন্তু এটা আমার মনে ছিল এবং আমি রাইটারদের সাথে এই ব্যাপারে আলাপ করেছি, দীপ্তি টেলিভিশনের ইনহাউস রাইটারদের সাথে, এবং একটা গল্প দাঁড় করিয়েছি যেটা লোকেরা দেখে বলছে ভালো হয়েছে, গল্প বলাটা ভালো হয়েছে। হ্যাঁ, সেটা আমরা অনেক অডিয়েন্সের রিয়াকশন ইতিমধ্যে পেয়ে গিয়েছি। সবাই বলছে যে প্রেক্ষাগৃহে থেকে এটা ইটস দ্য স্টোরি অফ অল ওয়াকস অফ লাইফ দ্যাট ইউ ওয়ার টকিং অ্যাবাউট। বাট আপনার কাছে ফিরে আসবো, কিন্তু নওশাবা আহমেদ, আপনি শুধু যে অভিনেত্রী তা কিন্তু নয়, আপনি আরও অনেক কাজ করছেন অভিনেত্রী হওয়ার সাথে সাথে। বেসিক্যালি আপনার এই জার্নিটা, মেঘনা কন্যার জার্নিটা যখন আপনার কাছে এসেছে সেখান থেকে আমরা শুরু করতে চাই, তারপর আমরা একটু পরপর আপনার বিভিন্ন কাজে আসব। মেঘনা কন্যা শুরু আসলে যেটা আপনাদের পরিচয় কিভাবে হয়েছে? ইক্রি করতে গিয়েছে, সিম্পল করতে গিয়েছে। তো তখন জি, আমি তখন পাপেটিয়ার ছিলাম। যেটা ছিল, উনি আমাকে ফোন যখন করেছেন তখনও আমাকে ফোন করে প্রথম কথাই বললেন যে ইক্রি, আমি একটা সিনেমা করছি, তো সেই সিনেমাতে আমি চাই যে তুমি একটা গুরুত্বপূর্ণ চরিত্র করো। তো মেঘনা কন্যা করার পুরো জার্নিতে অ্যাকচুয়ালি এখন উনি আমায় নওশাবা বলে ডাকেন। তো ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স, এবং উনি যেহেতু আমার সবচেয়ে ভালো লেগেছে যে এটা সত্য ঘটনা অবলম্বনে, এবং নারী প্রধান গল্প তো সাধারণত পাওয়াই যায় না। আমরা তো সবসময় দেখি নারীদেরকে সবসময় হিরোরাই বাঁচাচ্ছে, তো সেখানে অ্যাটলিস্ট আসলে কিন্তু রিয়েল লাইফে নারীরা নিজেরা নিজেদেরকেই বাঁচান। সো আমি যে চরিত্রটা করেছি সেই চরিত্রটা একেবারেই সত্য ঘটনা অবলম্বনে, যদিও আমরা সিনেমার কারণে তার লড়াইটা একটু ডিফারেন্টভাবে শেষ পর্যায়ে এনেছি। তো আমার ভীষণ ভালো লেগেছে যে আমি এমন একটা চরিত্র করতে পেরেছি যেখানে আমি আমার নিজেকে নিজেই করতে পারছি। এখানে একটা কথা বলি, নারী প্রধান গল্প যখন আপনি বলছিলেন তখন আমি ফুয়াদ চৌধুরীর কাছে চলে আসব। নারী প্রধান গল্পের কাজ কিন্তু এটাই আপনার প্রথম না, এর আগে আপনি আরো অনেক কাজ করেছেন যেখানে আপনি নারীদের যেই শক্তি সেটাকে অনেকভাবে আপনি তুলে ধরেছেন। তো এই ইন্টারেস্টটা আপনার কেন এসেছিল, বা এখান থেকে শুরু থেকে আমরা শুরু করতে চাই? না, আমি তো 70টা করেছিলাম সত্য ঘটনা অবলম্বনে। এটা ছিল, আমরা এই চ্যানেল আইতে প্রচার করেছিলাম। এটা ফান্ডেড ফিল্ম, ফান্ডেড ডকুমেন্টারিজ, সত্য ঘটনা অবলম্বনে ডকু ড্রামা 70টা। সেখানে 70টার মধ্যে 60 জন কিন্তু নিহত, মারা গেছে অত্যাচারের কারণে, বিভিন্ন কারণে মরে গেছে। কিন্তু তাদের গল্পটা আমরা তুলে ধরেছিলাম তাদের ডাক্তারের সাথে কথা বলে, তার উকিলের সাথে কথা বলে, তার ফ্যামিলির সাথে কথা বলে। আর এছাড়া বাংলাদেশে শুনেন, আমি তো বিদেশে থেকেছি অনেক বছর, তো হিউম্যান রাইটস বলেন, উইমেন্স রাইটস বলেন, ওরা যেই পর্যায়ে চলে গেছে সেখান থেকে যদি আপনি থাকেন, সেটা যদি দেখেন শুনেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা অনেক পিছিয়ে আছি। আপনার পার্সেন্টেজটা বলতে পারবেন যে কতটুকু পার্সেন্টেজ বাংলাদেশের মেয়েরা পিছিয়ে আছে? 100% না, 100% না, পুরোটাও নাই। বর্তমান সরকার কিন্তু আপ্রাণ চেষ্টা করছে, বর্তমান সরকার চেষ্টা করছে। শেখ হাসিনা উনি উইমেন্স রাইটস নিয়ে এবং জেন্ডার ইস্যু নিয়ে অনেক কথা বলেছেন। আজকে কত 11,000 পুলিশ মানে রয়েছে মহিলা, জাজ, তারপরে আপনার এসপি, তারপর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এরা তো মহিলাদেরকে এম্পাওয়ার করা হয়েছে না, সেটা ঠিক আছে, কিন্তু তবু অনেক পিছিয়ে আছে। যদিও আমার রেডিমেড গার্মেন্টসের
90% ওয়ার্কার্স হচ্ছে যারা নাকি মেইন আয়টা করে দেশে, তারা কিন্তু মহিলারা করছে। সুতরাং ওইভাবে দেখলে কন্ট্রিবিউশন অনুযায়ী একটা পার্সেন্টেজ আমাদেরকে বলতে পারেন, কারণ উই আর টকিং অ্যাবাউট দ্য ফিল্ম হুইচ ইজ অলসো। না, আমি যদি আনুমানিকভাবে বলি, আমি তো বলতে পারবো না, এখনো 60% কাজ বাকি আছে আমার মতে। যদি আসলে হয় কি, যদি আপনি কোনো মতে একটা মেয়েকে বোঝাতে পারেন যে তুমি ইনফিরিয়ার, ইউ ডোন্ট হ্যাভ দ্য পাওয়ার, ডোন্ট হ্যাভ দ্য স্ট্রেংথ, তাহলে ও বিহেভ করবে ওরকম। সেটা থেকে বের করে আনার জন্য যেসব ব্যবস্থা দরকার, শিক্ষা ব্যবস্থা বলেন, সামাজিক ব্যবস্থা বলেন, ওগুলোর উন্নতি না হওয়া পর্যন্ত ওরা বুঝতে পারবে না, নিজেদের ড্যামেজ করে বসে থাকবে। বাট ইউ হ্যাভ বিন ওয়ার্কিং অন দিস ফিল্ম লাইক ফর দ্য লাস্ট 40 years অ্যান্ড আমি জানি যে আপনি ডকুমেন্টারি ফিল্ম নিয়ে বেশি ফোকাসড ছিলেন। সো এই ইন্টারেস্টটা আপনার কবে থেকে আসলো? আর প্রথম ফিল্মের যে গল্পটা ছিল আপনার ডকুমেন্টারি ফিল্ম, আর এখন ফুল লেন্থ ফিল্ম বানালেন মেঘনা কন্যা, এই দুইটা জার্নির একটা আইডিয়া যদি আমাদেরকে দিতেন আপনি। প্রথম ফিল্ম বলতে আমি যেটা বলবো, যেটা বস্টনে আমি পড়াশোনা করেছি, পড়িয়েছি বস্টনে, আমি ডকুমেন্টারি শুরু করি। তারপরে টরন্টোতে ছিলাম অনেক বছর, টরন্টোতে আমি বেশ কিছু কাজ করেছি ফিল্ম মেকিং। দিল্লিতে ছিলাম 6 বছর, দিল্লিতে প্রায় দিল্লি কেন্দ্র থেকে, দিল্লি সেন্টার থেকে তখন ছিল না, স্যাটেলাইট ব্যবস্থা ছিল না তখন, এগুলো 80s, তখন প্রায় 20টা ডকুমেন্টারি প্রচার হয়েছে। তারপর বাংলাদেশে আসার পরে তো হিউম্যান রাইটস প্লাস 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কাজ করার সুযোগ হয়েছে। হ্যাঁ, পাকিস্তানিরা তো স্বীকার করেছে, তারা মানে গণহত্যা করেছে এখানে, এবং কীভাবে করেছে, কেন করেছে, সব ব্যাখ্যা করেছে আমার একটি ডকুমেন্টারিতে। গ্রেট। সো মেঘনা কন্যা নিয়ে যদি আমি আবার ফিরে আসি, মেঘনা কন্যার যে গল্পটা আমরা ইতিমধ্যেই দেখেছি যে গ্রামের মেঘনা বর্ডার এরিয়ার একটা মেয়ে আর শহরের মেয়ের যেই গল্পের যেই তো যখন চরিত্র সিলেকশন আসছিল তখন আপনি কি করে আপনার চরিত্রটা সিলেকশন করেছেন, নাকি ফুয়াদ চৌধুরী নিজেই আপনার চরিত্রটা বলে দিয়েছেন না তুমি এটাই করবে? না, প্রথম কথা হচ্ছে যে আমি খুবই গ্রেটফুল যে আমাকে সবসময় খোঁজা হয় যে চরিত্রটা কঠিন সেই চরিত্রটা করার জন্য। তো সেটা অবশ্য একটা জায়গায় যে আমার মায়ের ভীষণ কষ্ট যে আমার মেয়েকে আমি কখনো নর্মালভাবে দেখলাম না, সবসময় কেউ মারছে, না হলেও মরতে যাচ্ছে, এরকমই কিছু একটা, কখনো মহিষী নারী অথবা প্রতিবাদী নারী। তো সেটা এক ধরনের ভীষণ ভালো লাগে যে কোনো সিনেমাতে গ্ল্যামার পার্টটা বাদ দিয়ে যে চরিত্রগুলো আসলে চরিত্র করার মতো সেগুলো আমাকে ভাবা হয়। তো ফুয়াদ ভাইও সেম কাজটাই হয়েছে। উনি যখন আমাকে বললেন যে হাসির যে জার্নি নশবা, যে লড়াই, সেইটা আমার পরেই মনে হচ্ছে এটা তুমি করলে খুব ভালো করবে। সো আমি আমার ডিরেক্টরকে ভীষণভাবে, আমি যখনই যার সাথেই কাজ করি আমার সবসময় ব্যাপারটা এটাই থাকে যে আমি পুরো টিমের সাথে একটা জায়গায় যে কাজটা করতে পছন্দ করি। সো সেই জায়গা থেকে একদমই, এবং প্রথম কথা হচ্ছে যে হাসি যে চরিত্রটা আসলে আমি নই, যে চরিত্রটা করতে আমার একটু রিসার্চ করতে হবে, যে চরিত্রটা করতে গেলে আমাকে একটু ঘাম ফেলতে হবে, সেটা আমাকে বেশি এক্সাইট করে। এই রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট আপনারা দুজন, ফুয়াদ চৌধুরী তো এটা 2003 থেকে ইন্ট্রোডিউসড হয়েছেন এই রিসার্চে, আপনি এইটা নিয়ে ফিল্ম বানাবেন সেটা কবে ভেবেছিলেন? 2003 থেকে, মানে কবে থেকে শুরু করেছেন? আর ওনার রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের টাইমটা কত? প্রথমত ওর কথা বলবো যে অক্লান্ত পরিশ্রম করেছে, মানে অভিনয়ের কোনো কিছু বাদ দেয়নি, চেষ্টা করেছে চরিত্রটাকে ধারণ করার জন্য, এবং সেটার এক্সপ্রেশন ছবি দেখলেই বুঝতে পারবেন, এক্সপ্রেশন জন্য অডিয়েন্সের রিয়াকশনও খুব ভালো হয়েছে। কারণ আমাদের এখানে ছবি না হয় পরে বলবো, কিন্তু ছবি যারা দেখেছে অডিয়েন্স তাদের খুব পজিটিভ বলেছে, সবার দেখা উচিত, সবাইকে কীভাবে দেখাবো, সবার দেখার ব্যবস্থা আমরা করছি। তো যাই হোক, আমার মনে হয় যে শিল্পী চরিত্রটা গ্রহণ করে না এবং তার মতো করে অভিনয় করে, তাহলে সেটা ফুটে উঠবেই। নরসভায় তাই করেছে। আর আমি একটু কথা বলতে চাই যে এখন কোথায় কীভাবে এটা বলবো, আলোচনা নিয়ে আসি। সেটা হচ্ছে আমরা ছবিটা যেদিন প্রথমে চললো বসুন্ধরায় সিনিপ্লেক্সে, সেখানে অডিয়েন্স রিয়াকশন ভালো দেখলাম, কিন্তু ওই শাকিব খানের ছবি, এই ছবি সেই ছবি, তো ঈদের সময় একটা 13টা ছবির ব্যাপার। আমরা সঙ্গে সঙ্গে শিল্পকলা একাডেমির সাথে কথা বললাম এবং কন্টিনিউয়াসলি 6 দিন চালালাম।
সেখানে সংগঠন, বিভিন্ন নারী সংগঠন থেকে বা অন্যান্য অর্গানাইজেশন থেকে প্রচুর হাউসফুল গেল এবং রিয়াকশানগুলো খুবই ভালো। এইটা খবরটা তারপরে ব্লকবাস্টারে চলছে, আজকে সেকেন্ড উইক চলছে ব্লকবাস্টারে কালচারাল মিনিস্টার এসে বললেন যে আমরা বর্ডার সিকিউরিটির সাথে কথা বলবো, বা মানে হোম মিনিস্ট্রিও একটি ইন্টারেস্টেড, এনজিও, ইন্টারন্যাশনাল এনজিও তারা ইন্টারেস্টেড। তারা বলছে যে আমরা বর্ডার এলাকাতে, শুধু বর্ডার এলাকাতে না, সারা বাংলাদেশেই আমরা শিল্পকলা একাডেমি বা সিনেমা হল বা কী বলে যে হল ভাড়া করে আমরা লোকজনকে মাইক দিয়ে এনে, মাইক্রোফোন দিয়ে শহরে মাইক বাজিয়ে এনে আমরা দেখাবো। এটা দেখা উচিত, অ্যাওয়ারনেস বিল্ডিং এর ক্যাম্পেইন। অন দি আদার হ্যান্ড, এটা যেটা আমরা দেখছিলাম যে যেহেতু এটা হিউম্যান রাইটস নিয়ে স্পেসিফিক্যালি জেন্ডার ইস্যু নিয়ে প্রত্যেকটা এনজিও, অনেক অর্গানাইজেশন আপনাকে ফান্ডিং করেছে, সাপোর্ট করেছে। সবচেয়ে বড় কথা, ফান্ডিংটা উঠে গেছে। বলা উচিত না এটা, কিন্তু এটা অলরেডি খবর পেয়ে গেছি, এটা চলে এসেছে। এটা তো একটা দিক, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে দেখানো। এখন যদি সরকারি বা বেসরকারিভাবে বা এনজিওগুলো যদি যারা বলছে যে আমরা একত্র হয়ে এটা করবো, তাহলে আমরা দেখাবো। আমরা চাই যে বেশিরভাগ লোকেরা দেখুক এবং আলোচনায় আসুক, সোশ্যাল মিডিয়াতে আলোচনায় আসুক, এবং বিশেষ করে টিনেজ মেয়ে যারা, অল্প বয়সী মেয়ে, বা ধরেন 14-15 থেকে আরম্ভ করে 20 বছর বা 19-20 বছর বয়সে, খুব ভানারেবল, এদেরকে মিসগাইড করছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে। এরা যেন বাবা মা সহ তারা যেন অ্যালার্ট হয়ে যায়, এটাই আমরা চাই। একদম। অ্যাট দ্য মোমেন্ট আপনার কাছে কি মনে হয় এখন নারী পাচারের পার্সেন্টেজ আপনার কাছে কেমন মনে হচ্ছে? কারণ গল্পটা তো আমি যেটা জানছি যে এটা অনেকটা আগের গল্প, আর আপনি অনেক দিন ধরে এটা দিয়ে কাজ করছেন। না, গল্পটা আগের, ব্যাপারটা হচ্ছে কি, নারী পাচারের বিভিন্ন রূপ আছে। ইন্টারনাল পাচারটা হয়, এক্সটার্নাল পাচার হয়। তবে ধরেন কলকাতা, সাউথ ইন্ডিয়া, মাদ্রাজ, দিল্লি, বম্বে, এইসব জায়গায় বাংলাদেশের মেয়ে বোঝায়। আগে নেপালের মেয়েরা যেত, ওদের ফেয়ার স্কিন থাকাতে ইন্ডিয়াতে একটা ডিমান্ড ছিল, কিন্তু নেপাল গভর্নমেন্ট খুব টাইট হয়ে গেছে, মানে তারা বন্ধ করে দিচ্ছে এবং দে আর ভেরি কেয়ারফুল, অ্যালার্ট হয়ে গেছে, ফলে নেপালি মেয়েদেরকে আনতে পারছে না। কিন্তু এখান থেকে আমি কে জানি সংখ্যা ঠিক বলতে পারবো না, 12,000-এর মতো মেয়ে এভরি মান্থে বাংলাদেশ থেকে যায়। এটা আমি শুনেছি, I was not, figureটা I'm not sure, but I'm saying যে huge number of girls are young women are being trafficked to India and Dubai and Middle East, and Middle East বিশেষ করে যাচ্ছে, ওটা তো অনেক অন্য কাহিনী, কিন্তু ওখানেও অনেকে যাচ্ছে। এই মুভিটা যখন আপনি শুট করছিলেন, ফিল্মটা যখন আপনি শুট করছিলেন, তখন এখন আমরা একটু ফিল্ম নিয়ে কথা বলবো, একদম স্পেসিফিক্যালি ফিল্ম নিয়ে, যে যখন আমরা এটা শুটিং করছিলাম কিরকম প্রতিবন্ধকতা আমরা দেখেছি? কোনো সিনারিও হয়েছিল কিনা যেটা আমরা দর্শককে এখন বলতে পারবো, সেটা নশাবা বলতে পারেন। প্রতিবন্ধকতা তো মানে বিষয়টা হচ্ছে যে সিনেমা করতে গেলে আসলে সিনেমাটা তো একটা বিশাল ব্যাপার, এতগুলো মানুষ একসাথে যে, এবং আমরা যেখানে শুটিং করেছি সেখানে একটি, সত্যি কথা বলতে, একটি রেস্টুরেন্টও নাই, একটি হোটেলও নাই। আমরা উলানিয়াতে শুটিং করেছি সেই ডিসেম্বর মাসে। তো 70 জন মানুষ আমরা যে উপস্থিত হলাম, এবং গ্রামবাসী যেভাবে আমাদেরকে ওয়েলকাম করলো এবং তাদের নিজেদের বাড়িগুলো ছেড়ে দিল, তো প্রতিবন্ধকতাগুলোই কিন্তু একটা সময় একটা দারুণ মেমোরিজ হয়ে যায়। আর তাছাড়া ধরেন ভাই, মানে ফুয়াদ ভাই যেহেতু এটা ফার্স্ট ফিল্ম, সো সব মিলে না আমরা একটা খুবই স্বাভাবিকভাবে, আমার জন্য এই চরিত্রটা একেবারেই নতুন, আমরা একটা সেন্সিটিভ ইস্যুস নিয়ে কাজ করছি। তো প্রথম দিকে খুব স্বাভাবিকভাবেই মানে একটা টিম, যেটাকে বলে হচ্ছে একই জায়গায়, একই সুরে, একই লয়ে গানটা গাওয়ার জন্য একটু উচনিচ হতেই থাকে, এবং সেটাই কিন্তু আসলে সিনেমার তৈরির একটা, মানে এখন আমরা এটাকেই মেমোরাইজ করি, এটাই মনে করি। তো সেগুলো তো ছিলই, বাট শীতটা ভীষণ কষ্ট দিয়েছে। এবং পানিতে, যেহেতু আমার বেশিরভাগ সিনই ছিল নদীতে, পানির একেবারে রাত্রে 3:30টার দিকে নদীতে নামতে হতো, খালি পায়ে শুটিং করতে হতো সেই মেঘনা পাড়ে। তো সেগুলো ভীষণভাবে, বাট একটা চরিত্র করতে গেলে সেগুলো করতেই হবে। সো ইটস ফান। মানে এখন যখন আমি পিছন ফিরে তাকাই, স্পেশালি গ্রামবাসীর যেভাবে আমাকে, অন্তত স্পেসিফিকভাবে আমি আমার নিজের কথা বলতে পারি, যেইভাবে সাপোর্ট করেছে, এবং যেইভাবে ঠান্ডার মধ্যে আমি যখন একা থাকতাম, আমার সাথে যখন ওরা গল্প করতো, এবং আমি এতটুকু বলতে পারি, ফেরার সময় আমি রাজহাঁস টাস নিয়ে
মানে ঢাকায় ফিরেছিলাম আর কি। সো খুব দারুণ দারুণ অভিজ্ঞতা আছে আমার সেখানে। আমি প্রশ্ন করতে চাই ফুয়াদ চৌধুরীকে যে এই ফিল্মটা যখন আপনি শ্যুট করছিলেন আপনি কাস্টিং কিভাবে চিন্তা করেছেন? কারণ যখন আমরা ফুল লেন্থ ফিল্ম বলি তখন কিন্তু বিভিন্ন জিনিস মাথায় রাখতে হয়। আর এখানে তো আমরা ফজলুর রহমান বাবুকে দেখেছি, আপনাকে দেখেছি, আরও অনেকজনকে দেখেছি। তখন ওই চরিত্রগুলো আপনি কি করে সিলেকশন করেছিলেন? চরিত্র বলার আগে ওই যে কথাটা বললো, যে আপনার প্রশ্ন ছিল যেটা, সেটা হচ্ছে গ্রামবাসীর কথা বললো। এটা শ্যুট করেছি আমরা মেহেন্দিগঞ্জে উলানিয়াতে। উলানিয়া আমার বাড়ি। আচ্ছা, আপনার বাড়ি? আপনার বাড়ি, আমার বাড়িতেই শ্যুট করেছি। আমার বাড়ি ব্যবহার করেছি। আমাদের পৈতৃক কিছু জমিদার বাড়ি আছে, উলানিয়া মিয়া বাড়ি বলে, জমিদার বাড়ি আছে ওইখানে। আমরা 70 জন লোক। একটা শোন না, আপনি গ্রামে যান বেড়াতে গেলে 4 জন 5 জন 6 জন 7 জন নিয়ে যেতে পারেন, 70 জন নিয়ে যাবেন না। যেখানে একটা হোটেল নাই, মোটেল নাই, রেস্টুরেন্ট নাই, কিচ্ছু নাই। তো যাওয়ার পরে তো আমরা উপস্থিত হলাম ট্রাক নিয়ে, দুটো ট্রাকের মধ্যে জেনারেটর নিয়ে উপস্থিত হলাম ওখানে গ্রামের মধ্যে। প্রত্যেকে বাড়ির 2টা করে রুম ছেড়ে দিছে, প্রায় সবাই, তাই না? সবাই রুম ছেড়ে দিছে এবং খুবই করেছে, মানে কেয়ার করেছে যে আর্টিস্টরা এসছে বা ক্রু এসছে। সো ওই ওয়েলকামটা ওয়াজ, মানে এটা পয়সা দিয়েই করা যায় না। ইনফ্যাক্ট পয়সা দিতে হয়নি, এই সবচেয়ে বড় কথা। ওরা পয়সা নেননি, ক্লিন করতে যেটুকু লোক যে ক্লিন করিয়ে দিচ্ছে এটুকু। সো ইটস এ হিস্টোরিক্যালি মানে ট্রেমেন্ডাস সাপোর্ট করেছে লোকেরা ওইখানে। এটা একটা বিরাট ব্যাপার, তাদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। তবে শুটিং করতে যেয়ে আমি প্রথমে ববিকে নিয়েছিলাম একটা চরিত্রে। ববি 3 দিন পরে বললো যে আমি একটু বরিশাল যাব, বরিশাল শহরে 3 দিনে সব আর্টিস্টদের নিয়ে এসেছিলাম। 3 দিন পরে শুটিং করার এক পথে সে বললো যে আমি একটু বরিশাল যাচ্ছি। বরিশাল গেল, বরিশাল থেকে বললো যে আমি বিকালবেলা আমাকে বললো আমি পরের দিন আসবো। তো বললাম আমার শরীরটা খারাপ, আমি আসতে পারবো না। তো এখন যেটা হয়, এত দূরে গেলাম, সব আর্টিস্টদের, ওর মেইন ক্যারেক্টার তো, সব আর্টিস্টদেরকে নিয়ে বসানো হলো এখানে। তো যাই হোক, এনিওয়েজ শি ডিডন্ট টার্ন আপ এবং আমরা আবার নতুন করে বিসমিল্লাহ করে শুরু করলাম আর কি। সো দ্যাট ইজ এ ফাইন্যান্সিয়াল লস। তবুও যে আর্টিস্ট আমরা যে সিলেক্ট করেছি, হ্যাঁ এটা ট্রু যে এবার 13টা ছবি মুক্তি পেয়েছে, 13 মুভিজ। এই হিসাবটা হয়তো, ক্যালকুলেশনটা হয়তো আমাদের করা উচিত ছিল যে 13টা মুভির মধ্যে এই ছবি দেখাবো কি দেখাবো না। ইনফ্যাক্ট ডিস্ট্রিবিউটাররা বা যে ফিল্ম স্টেশন, মানে সিনেমা হলে ওনারা বলতেছিল যে আমরা 2 মাস 3 মাস বসেছিলাম, কোনো ছবি নাই, হঠাৎ করে 13টা ছবি আসলো এইসব। তো ওটা একটা চাপ আমাদের উপরে পড়েছে। হ্যাঁ, কিন্তু দ্য ওয়ে আমরা যেভাবে এটাকে ফেস করেছি, আমার মনে হয় যে আমাদের সরে এসে আবার অল্টারনেটিভ রাস্তায় যে ছবিটা দেখাবার মাধ্যমে ইজ বিকাম ভেরি পপুলার। তো ওটা করতে পেরেছি ওইভাবে। আর আর্টিস্টদের কথা বললেন, আর্টিস্টদের হয়েছে কি যে আমার মনে হয় যে হ্যাঁ, সবসময় সিনেমা করতে তো ক্যারেক্টার লাগে, 2-3টা যদি না হয় তো ওই যে পোস্টারে যদি না থাকে তাহলে লোকজন অ্যাট্রাক্ট করে না। আমাদের ওই পোস্টারে যা আছে সেই পোস্টারে অ্যাট্রাক্ট করেছে, উই আর হ্যাপি উইথ দ্যাট। এটা দিয়ে আমরা মানে হয় কি, ভালো যদি ছবি ভালো দাঁড়ায়, আজকে গল্পটা মানে বেসিক্যালি আমাকে ক্যানাডাতে যখন দেখালাম সে সাউথ এশিয়া ফিল্ম ফেস্টিভ্যালে, ওইখানে তো আমি ঢুকে দেখি হাউসফুল। আই ওয়াজ সারপ্রাইজ যে এত লোক কোত্থেকে আসলে। বেশিরভাগ লোককে আমি চিনি না, আমি টরন্টোবাসী, কিন্তু আমি অনেকেই চিনি না। বললো যে ছবি দেখার পরে একটা কথা বলছে আমাকে যে গল্প আছে একটা, আমরা গল্পতে এঙ্গেজ হয়ে গেছিলাম, গল্পটা শুনলাম, মেসেজ আছে গল্পটা। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ফিল্ম মেকারদের বোঝা উচিত যে গল্প কিন্তু অডিয়েন্সকে ধরে রাখবে, এবং তাই হয়েছে আমাদের ক্ষেত্রে। সুতরাং উনি ওয়ে স্যাটিসফাইড যে আমরা যেভাবে এগুচ্ছি, আর এখনও অনেক খেলা বাকি। আমরা অলরেডি কিছু রিয়াকশনস দেখেছি যেখানে অডিয়েন্সরা বলছিল যে শুরু থেকে শেষ পর্যন্ত দম ফেলানোর সময় পায়নি, মানে এতটাই ভালো ছিল গল্পটা। আমরা এটা নিয়ে আরও কথা বলবো, ছোট্ট একটি বিরতি নিয়ে আসছি। চতুরঙ্গর আড্ডায় নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পর। আবার স্বাগত জানাচ্ছি আপনাদের আজ চতুরঙ্গে। আমাদের সাথে আছে নির্মাতা ফুয়াদ চৌধুরী এবং অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। নওশাবা আহমেদ, এই মুভির সময় আমরা একটা গান করেছিলাম, এই গানটা আমরা এখন একটু দেখে আসবো। মেঘনা কোনার অনেক সুন্দর একটা গান আমরা শুনে আসলাম। এখন আমরা এই গানের সম্পর্কে জানতে চাইবো ফুয়াদ চৌধুরী আপনার কাছে। গানটা কিভাবে আমরা সিলেকশন করলাম, আর এই ফোক গানটা কেন এই ফিল্মে দেওয়ার পরিকল্পনা করেছিলেন আপনি? গানটা যে বাউল গাইলো, নাচলো বা গাইলো, এবং এটা হচ্ছে ওর পিতা, ওর বাবা। তুমি গল্পটা বলো একটু। আচ্ছা,
মেইনলি মানে বিপ্লব বড়ুয়া আর আমাদের সুমি আপাতত এটার মিউজিক ডিরেকশন আছেন। তো আমার যে চরিত্রটা এখানে যদিও আমাকে দেখা যাচ্ছে না, আমার যে চরিত্রটা, আমার বাবা একজন গায়েন, আচ্ছা, এবং একেবারেই একজন কবি, এবং সবসময় উনি সুরের মধ্যেই থাকেন, এবং সে কারণেই কিন্তু তার মেয়ে হিসেবে আমি একজন নৃত্যশিল্পী হতে চাই, এবং আমার যে ছোট বোন সেও সেই পথেই হাঁটে। তো এই বিষয়টা খুব সুন্দরভাবে আমাদের সিনেমায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যে আসলে একজন বাউল আসলে এখন কি পর্যায়ে আছে, আসলে কি সে এখন গ্রামে আগে যে শ্রদ্ধার জায়গা থেকে তাকে দেখা হতো সেইটা সে কি আসলে এখন সে মুক্ত মনে গান গাইতে পারে কিনা, অথবা এই বিষয়গুলো। সো এই কারণেই আমাদের যে বিপ্লব দা উনি এই গানটা, এটা একেবারে স্থানীয় একটি খুবই পপুলার গান, যেটা এটা কি ওলোনিয়ার স্থানীয় পপুলার না, গান? এটা একদমই অ্যাকচুয়ালি এই গানটি আমি যতটুকু জানি, একজন শিল্পী হিসেবে যতটুকু জানি, যে এটা এই সুরটা কিন্তু ভীষণ কমন। তুমি নিজেও জানো যে অনেক ধরনের এই গান নিয়ে আছে, বাট বিপ্লব দা আমাকে যেটা বলেছিলেন যে না, আমি এটা একদমই কালেক্ট করেছি, এবং এটা একেবারেই, এটা যে উলানিয়া অথবা বরিশাল কেন্দ্রিক কোনো গান এটা আমি জানি না, বাট এটা খুবই মুখে মুখে এই প্রচলিত একটা সুর। বলি যে এখানে দুটো মেসেজ আমরা ছবিতে খুব স্ট্রংলি এসছে, এবং দর্শকরাও তাই বললো। সেটা হচ্ছে, একটা হচ্ছে যে আজকাল আমরা যখন শুটিং করতে যখন গ্রামে গেলাম, শীতের সময় তো চারিদিকে ওয়াজ হচ্ছে, মানে একটা দুটা না, 4-5টা ওয়াজ একসাথে, তো শুটিং মানে চারিদিকে মাইক পাচ্ছে আর কি। তো যেটা হয়েছে দাঁড়িয়েছে, যেটা যে আজকাল যেটা হয় গ্রামে শীতের সময় ওয়াজ নসিহত অনেক হয়, গান বাজনা খুব কম হয়। ইনফ্যাক্ট এই ছবিতে যে দেখানো হয়েছে সেটা হচ্ছে যে কালচারাল যে বাংলা ছিল এক সময়, সংস্কৃতি যে ছিল, যে গান বাজনা হতো শীতের সময়, অনেক কিছুই হতো, ওগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বলেছে সিনেমাতে, বলেছে ওগুলো শয়তানের কাজ, ওগুলো কেন করবো আমরা। তো এই মেসেজটা খুব স্ট্রংলি এসছে, এবং এটা একটা ফ্যাক্টর যে মেসেজটা দেওয়া ছবির মাধ্যমে, যে কিছু কিছু লোক এইভাবে চিন্তা করে যে গান বাজনা করা শয়তানের কাজ, এইটা সেটা। তো ফিল্মটা এসে আমি যেটা বলি, আমি তো আগে তো পাচার নিয়ে কাজ করেছি, সমস্যা হলো ডকুমেন্টারি লোকেরা দেখতে চায় না। এটা নাচে গানে ভরা রঙিন ছবি, তো এর মাধ্যমে যদি মেসেজ যায় তাহলে লার্জার অডিয়েন্স দেখবে। তো সেটাই মানে উদ্দেশ্য হচ্ছে সেটাই, যে পুরো মেসেজটার মধ্যে মানে পাচারটা বড়, কিন্তু এখানে এই মেসেজটা ক্লিয়ারলি আছে যে আজকাল আর গান করতে দেওয়া হয় না, গান এনকারেজ করে না, মোটিভেশনটা নাই, এটাই ছবির মধ্যে আছে আর কি। এই ছবিতে যে শুধু তাহলে অনেকগুলো এলিমেন্ট আমরা এখানে তুলে ধরেছি, নারী পাচার, নারী শক্তি, তারপরে এখন বলছেন আপনি যে গান, ফোক, আমাদের সংস্কৃতি, সব কিছু এই ছবিটার মধ্যে আছে। কিন্তু ছবিটা যখন আপনি বানিয়েছিলেন তখন পেছনের, ক্যামেরার পেছনের কলাকৌশলীদের কথা যদি আপনি একটু বলতেন আমাদের অডিয়েন্সকে। যেটা আমি বলবো যে আমাদের টিমটা এখানে যারা এসছে আমাদের সাথে, অনেকেই ছিল টেলিভিশন মিডিয়া থেকে এসছে। আমাদের লাইন প্রডিউসার ছিল, তারপরে আমাদের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এরা ছিল। এরা ওরিয়েন্টেশনটা টেলিভিশন, আর ফার্স্ট এডি সে কাজ করেছে, সিনেমায় কাজ করেছে, ফার্স্ট টিভি কাজ করেছে। খায়ের ছিল ক্যামেরাম্যান, খায়ের, আর বাকি বলে আমাদের দীপ্তর ডিওপি যে বাকি, সে ছিল। কিন্তু খায়ের মোস্টলি খায়ের কাজটা করেছে, এবং খায়ের সম্পর্কে আমি না বলে পারি না, ও খুব সিনেম্যাটিক। মানে এটা সবাই বলে যে লোকেশনটা ভালো, কালারফুল লোকেশন, কিন্তু খায়ের কাজটাও ভালো হয়েছে। মানে ধরে ধরে সে ওয়াইড অ্যাঙ্গেলে শট করে লার্জ স্ক্রিনের জন্য, মানে টেলিভিশন স্ক্রিনে যেটা হয় সেটা ক্লোজ আপ নিতে হয়, মিডিয়াম শট ক্লোজ আপ, নাহলে ফুটে না, নাহলে ইউ লস দ্য পারসন। কিন্তু সেইখানে ও লার্জ স্ক্রিনে যেই মাপে শ্যুট করা সেই মাপেই করেছে। পরে বড় স্ক্রিনে ক্যারেক্টারগুলো হারায় না, এবং কালার কারেকশানটা আমাদের যে জুয়েল উনি করেছেন, কালার কারেকশানটা খুব সুন্দর করেছেন, সাউন্ড এফেক্টসও ভালো হয়েছে। তো নেপথ্যে যারা কাজ করেছে অল প্রফেশনালস ফ্রম বাংলাদেশ, পুরো মাত্রাই বাংলাদেশ। এডিটিং, পোস্ট প্রোডাকশনও বাংলাদেশে হয়েছে, এবং আমাদের রেজাল্টটা ভালো হয়েছে, মানে আউটপুটটা মোটামুটিভাবে ভালো হয়েছে। হয়তো আরও ভালো করা যেত, ভবিষ্যতে তাই করা হবে, কিন্তু কথা হচ্ছে যেটুকু আমরা পেয়েছি ইজ বিউটিফুল। সেটা বলতে বলতে একটা কথা মাথায় আসলো যে দীপ্ত টিভিতে অনেক গুরুত্বপূর্ণ একটা পদে আপনি আছেন।
অ্যান্ড দীপ্ত টিভির আমরা যখন ইনফরমেশনগুলো দেখি সবগুলো ডেইলি সোপস অ্যান্ড ড্রামাস সব কিছু দেখছি, আপনার মেঘনা কন্যা কি দীপ্ত টিভিতে অন এয়ার হচ্ছে অ্যাট দ্য মোমেন্ট? দীপ্ত টিভি হচ্ছে ব্রডকাস্টার, টেলিভিশন ব্রডকাস্টার, আর দীপ্ত টিভি হচ্ছে ওটিটিতে অনলাইনে, যেটা দীপ্ত প্লেতে যাবে। এটা আমরা এখনো চাইছি যে যত বেশি সিনেমাতে মানুষ এটা দেখে, কারণ যেভাবে ওই যে ভাইয়া যেটা বলছিলেন, যেভাবে এটাকে বানানো হয়েছে আসলে এটা বিগ স্ক্রিনে দেখতে আমার পার্সোনালি মনে হয় অনেক বেশি ভালো লাগে। আর নদী, মেঘনা নদীকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং মেঘনা পাড়ের সাধারণ মানুষের সহজ যে জীবন, এবং উলানিয়ার এত এত শান্ত একটা গ্রাম, এবং সেই শান্ত ব্যাপারটা মানে গ্রামের যে একটা বিউটি, সেটা আসলে আমার পার্সোনাল মনে হয় এটা বিগ স্ক্রিনে দেখলে ভীষণ ভালো লাগে। বাহ, এতক্ষণ তো মুভির কথা বললাম, কিন্তু এখন আমি কাজী নওশাব আহমেদের কাছে চলে আসবো। কাজী নওশাব আহমেদকে কিন্তু আমরা বিভিন্ন রূপে দেখি, যেই রূপ কত সময় বলা যায় যে দুর্গার রূপে আপনার ফটোশ্যুট থেকে শুরু করে সব কিছু ভাইরাল হয়। প্রত্যেকটা দুর্গাপূজায় আপনি খুব ইন্টারেস্টিং ফটোশ্যুট ইন্ট্রোডিউস করেন। তার সাথে সাথে ইউ আর জাস্ট নট অ্যান অ্যাক্ট্রেস, বাট ইউ আর অলসো পাপেট্রি অ্যান্ড ইউ ডু আ লট অফ থিংস অ্যাট দ্য সেম টাইম। তো এই যে আপনার মাল্টি ডাইমেনশনাল এক্সপোজার, ইভেন আপনি অনেকগুলো এনজিও নিয়ে কাজ করছেন, অ্যান্ড টুগেদার উই ক্যান, থ্রু টুগেদার উই ক্যান আপনি অনেকগুলো কাজ করছেন, সেটা নিয়ে আমাদের দর্শককে কাইন্ডলি একটু বলবেন, বিকজ উই ওয়ান্ট পিপল টু নো অ্যাবাউট মোর অ্যাবাউট টুগেদার উই ক্যান অ্যান্ড নওশাব আহমেদ। আমি শুধু চেষ্টাই করছি, এবং চেষ্টা করতে করতে এখন যখন আপনি বলছিলেন তখন আমার মনে হচ্ছিল আচ্ছা তাই তো, অনেক কিছুই হয়তো বা করার চেষ্টা করছি। টুগেদার উই ক্যান আসলে এমন একটা প্ল্যাটফর্ম যেটা আমরা 5 থেকে 6 বছর আগে হুট করেই বানিয়েছিলাম। অনেক কিছু করব এমন কিছু ছিল না, কারণ অ্যাকচুয়ালি যে ধরো গাছ লাগানো, অথবা বন্যায় কেউ কষ্টে আছে, অথবা কোনো জায়গায় আগুন লেগে গেছে, এই বিষয়গুলোতে পাশে দাঁড়ানোটা আমি অ্যাকচুয়ালি আমার বাবার কাছ থেকে শিখেইছি। মানে আমি কখনো দেখিনি যে কিছু হচ্ছে এবং আমার বাবা যাচ্ছেন না, খুব ছোট করে হলেও উনি ওনার মতো করে যেতেন। তো সেই বিষয়টা আমি সবসময় ক্যারি করে এসেছি যে এটা করতে হবে। সেটা আমি চারুকলায় পড়ার সময় বন্ধুদের সাথে বলো, মানে আমি যেখানেই ছিলাম না কেন, যখন হোলি ক্রসে পড়েছি তখনও আমার বাবার সাথে আমি সব জায়গায় যেতাম। তো এইটা এখন হয়তো আমি একটু সামনে এসে করার চেষ্টা করছি, যেটা টুগেদার উই ক্যান প্ল্যাটফর্ম নাম দিয়েছি আমরা, যেখানে আমরা সব বন্ধুরা বিভিন্ন প্রফেশনাল, কেউ ডক্টর, কেউ ফায়ার ফাইটার, কেউ উবার ড্রাইভার, বিভিন্ন প্রফেশনাল মানুষরা এখানে আসেন, এবং আমরা একসাথে মিলে আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা তাদের কথাটা বলতে চাই, তাদেরকে নিয়ে কাজটা করতে চাই, যাদেরকে একটু কম মানুষ ভালোবাসে অথবা তাদের পাশে এসে দাঁড়ায়। সেটা ব্রথেলের বাচ্চা হোক, সেটা ক্যান্সার পেশেন্ট হোক, সেটা স্পেশালি এবল পিপল হোক, ডেফ পিপল হোক, ব্লাইন্ড পিপল হোক। যেহেতু আমরা যারা আছি তাদের প্রত্যেকজনেরই আমরা সবাই স্ট্রাগল করছি, রাইট? সো আমাদের পার্সোনাল লাইফ থেকে সবসময় মনে হয়েছে যে তোমার একটা গিটার বাজালে যতটুকু ভালো লাগে, তো তার মানে কি তোমার শিল্পী সত্তাকে তুমি যদি সামহাউ টিউনিক করে ফেলতে পারো, তাহলে আসলে তোমার লাইফে সবসময় দুঃখ তো থাকবেই, ডিপ্রেশন আসবে, ঝড় আসবে, বাট তুমি আসলে সেটাকে ডিল করবে কিভাবে? এক্সপ্রেশন থাকবে তখন। এক্স্যাক্টলি। সো আমার মনে হয়েছে যে আমি যত পার্সোনালি আমি ঘুরে দাঁড়িয়েছি, আমি একসময় প্যারালাইজড হয়েছি, আমার লাইফে অনেক ধরনের ঝড় এসছে, কিন্তু প্রতিবার আমি ঘুরে দাঁড়িয়েছি বিকজ আমি একজন শিল্পী বলে। আমার কিছু করার ইচ্ছা, মঞ্চে দাঁড়ানোর ইচ্ছা, সেটা অভিনয় করার ইচ্ছা অথবা কিছু একটা সৃষ্টি করার ইচ্ছা আমাকে বারবার মনে করেছে যে না, আমি হালটা ছাড়বো না। সো ওই জায়গা থেকেই টুগেদার উই ক্যানের সৃষ্টি, যে একটা ডেফ মেয়েকে সামহাও, তার যদি শিল্পী সত্তাকে সামহাও ট্রিগার করা যায়, সে হয়তোবা জীবনটাকে অন্যভাবে দেখবে। সে শুনতে পায় না, তার মানে কি তার অন্য সেন্স নিশ্চয়ই সে প্রখরতা রয়েছে। তো আমি ওইটার খোঁজেই আছি, এবং টুগেদার উই ক্যান থেকে এই যে কালকেই আমি আমার যে নাটকটার কথা আমি বলছিলাম, যে আমরা রংপুরের, আমি আগে কাজ করেছি সিআরপিকে নিয়ে, তারপরে কাজ করেছি আমরা রাজশাহীর প্রতিবন্ধীদেরকে নিয়ে, এইবার আমরা কাজ করলাম হচ্ছে রংপুরের প্রতিবন্ধীদেরকে নিয়ে, এবং সেই সাথে ঢাকা থিয়েটার আমাদের সাথে ছিল, ব্রিটিশ কাউন্সিল তো ছিলই,
তো সেই আমরা একটা ফেস্টিভ্যাল করলাম, বাংলাদেশের প্রথম ডিসেবিলিটি আর্ট ফেস্টিভ্যাল হলো। সেইখানে I learned about it in February. I'm glad that you could launch it in March and yes, April. Yes, it's a big struggle, you know, right? Yeah. এবং ভাইয়াও জানে। তো শেষমেশ আমরা কাজটা করতে পেরেছি এবং দর্শক সেটা ভীষণ ভালো মতো নিয়েছেন। সো সামনে ইনশাল্লাহ আরো কাজ করব এবং আপনাদের সবাইকে পাশে পাবো। একদম একদম শিল্পী সত্তা নিয়েই আমরা অনেক কাজ করছি যাতে আমরা শিল্পী সত্তা সবার মধ্যে বাঁচিয়ে রাখতে পারি। আমরা আরো আলোচনায় যাব, চতুরঙ্গের আড্ডায় নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত জানাচ্ছি। আজ চতুরঙ্গে আমাদের সাথে আছেন নির্মাতা ফুয়াদ চৌধুরী এবং অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। বিরতির আগে জেনে আসছিলাম আপনার বিভিন্ন ভেঞ্চারের কথা, বিভিন্ন কাজ যেটা করছেন। সাথে সাথে আমি এখন ফুয়াদ চৌধুরীর কাছে চলে আসব। দীর্ঘদিন ধরে আপনি হিউম্যান রাইটস সব কিছু নিয়ে কাজ করছেন, বলতে পারি এটার জন্যই হয়তো আপনাদের দুইজনের অ্যালাইনমেন্টটা খুব ভালো। কিন্তু এগুলো নিয়ে আমি একটু কথা বলতে চাই যে অ্যাট দ্য মোমেন্ট আপনার কি মনে হচ্ছে যে হিউম্যান রাইটস এন্ড সব কিছু নিয়ে আমরা কতটুকু কাজ করতে পারি? কারণ এই ফিল্মটার মাধ্যমে আপনি কিন্তু অনেকগুলো মেসেজ দিয়ে দিয়েছেন, যেটা আপনি বলছিলেন যে একটু রং না মেখে কিছু বানালে মানুষ দেখতে চায় না। কিন্তু একটু কাইন্ডলি আমাদেরকে যদি একটু বলতেন যে আপনার কাজের জার্নিগুলোর কথা। কাজের জার্নি আগে নওশাবার কয়েকটা ইভেন্ট, এই ছবিটার শুটিংয়ের পরে ওর শিশুদের নিয়ে কতগুলো কাজ করলো সেখানে দেখতে গেলাম। মানে সুবিধাবঞ্চিত শিশুদের একটা জায়গায় গেলাম, সেখানে প্রায় 300-400 বাচ্চা ছিল না। আরেকটা জায়গায় গেলাম, সেখানে হচ্ছে পতিতালয় থেকে যেসব বাচ্চাদের যাওয়ার ঠিকানা নাই, ব্যবস্থা নাই, সেখানে একটা সংগঠনের সাথেও কাজ করে, সেখানে গেলাম। তারপরে এই রোজার সময় খাওয়াচ্ছে, ইফতারি ডিস্ট্রিবিউশন করছে, এগুলো স্পন্টেনিয়াসলিও করে। এটা হলো ইন্ডিভিজুয়াল এফার্ট, ইন্ডিভিজুয়াল এই একজন আর্টিস্ট তার পরিচয়ের মাধ্যমে ইন্ডিভিজুয়ালি করতে পারে, করা উচিত। সবাই করবে না, দু একজন করবে যারা, তারা ওর বাড়িতে তো আহত পাখি, উল্ডেড কুকুর, বিড়াল সব কিছুই আছে। শি টেক কেয়ারস অফ দোজ স্টাফ আর কি। তো এটা ডিফারেন্ট নেচার অফ পার্সোনালিটি ইজ ডিফারেন্ট, লাইকিং বলেন যায় বলেন ঠিক আছে। তো এগুলো রেয়ার, এগুলো সাধারণত মানুষ ইমিউনি হয়ে গেছে, তা দেখেও দেখে না, শুনে না এরকম, কিন্তু সেক্ষেত্রে সে করছে। সো উই অল অ্যাপ্রিসিয়েট ওর এই উদ্যোগটাকে। আর আমার মিডিয়া, আমি আসলে ফার্মাসিস্ট, ঢাকা ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ফার্মেসি পাস করেছি। তো ফার্মেসি আমার কাছে তখনও ভালো লাগে না, এখনও ভালো লাগে না। পয়সা আছে ওই ব্যবসায়, বিদেশেও পয়সা আছে, ড্রাগ স্টোরে কাজ করলে অনেক পয়সা, বা এখানে ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা করেছে, আমার জুনিয়র যারা আছে তারা ড্রাগ স্টোরের মালিক, দে হ্যাভ মেড লট অফ মানি, দ্যাটস অলরাইট, দ্যাটস ফাইন। কিন্তু কথা হচ্ছে যে ওই আমার স্যাটিসফ্যাকশান যেখানে, আমি সেটা করার চেষ্টা করছি। কিছুটা স্যাটিসফ্যাকশান তো আছেই। আমি বিদেশেও টেলিভিশনে কাজ করেছি, কানাডাতে বহু বছর করেছি টেলিভিশনে, ক্রেডিট ব্রডকাস্টিং কর্পোরেশন, বস্টনে কাজ করেছি, বস্টন কেবল কোম্পানি। আমি I was 4 years in Boston and 6 years in দিল্লিতে। ইনফ্যাক্ট একটা মজার ব্যাপার হলো, আমার স্টুডেন্টরা শাহরুখ খানকে পড়িয়েছে সেম ইনস্টিটিউশনে। তো আমাকে বলে, আমরা কি জানতাম যে এত নাম করবে, তাহলে তোর সাথে খুব ভালো ব্যবহার করতাম। সোহিনী ঘোষ বলে আমার এক স্টুডেন্ট ছিল, সে আমাকে বলছিল এরকম। বাট এনিওয়েজ, দিজ আর হিস্ট্রি। বাট কথা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল এফোর্টটা খুব ভালো, খুব কঠিন সেটা। বা আমার দেশে তা 80s এনজিওরা অনেক কাজ করেছে, উইমেন এম্পাওয়ারমেন্টের ব্যাপারে এনজিওরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, তার উপরে তো অন্য কাজ হয়েছে। আর আমি যেটা বললাম, রেডিমেড গার্মেন্টসে তো মানে হিস্ট্রি করে ফেলেছে আমাদের দেশের মেয়েরা। তো এগুলোতে বিরাট অ্যাচিভমেন্ট বাংলাদেশের জন্যে। আজকে সেই জন্য আমরা মানে বিলিয়নস অফ ডলার্স আমরা পাচ্ছি, বাংলাদেশ পাচ্ছে এদের জন্যে। আর আমাদের ফিল্মটা যেটা হয়েছে কি, অল্টারনেটিভ ওয়েজগুলো সব বের করে ফেলেছি আমি। হয় কি ডিস্ট্রিবিউটার মেঘনা কন্যার যেটা হচ্ছে যে এমন হয় সিনেমাগুলো যদি কেউ ডাম্প করে তো শেষ, আর ডোরস ওপেন নাই। আমি মোটো থোড়াও কেয়ার করি না। সিনেমা হল এখন হ্যাঁ, যেমন সেকেন্ড উইক হিসেবে ব্লকবাস্টার চলছে, রাজশাহীতে চলবে এই নেক্সট উইক থেকে, রংপুরে চলবে, সিলভার স্ক্রিনে চলবে। আর যদি ওরা ফিল্ম এরা যদি মনে করে যে লোক দেখছে এবং তার দেখলেই দেখাবে, তো সেটা তারা ওয়েট করছে এটা রিয়াকশানগুলো দেখার জন্য, কেমন তাদের বিজনেস, এটা তাদেরকে সার্ভাইভ করতে হবে, তাদের বিজনেস হিসাবে
দ্যাটস ফাইন। কিন্তু অল্টারনেটিভ যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা কালচারাল কালচার মিনিস্টার অ্যান্ড মিনিস্ট্রির সাথে কথা বলেছি। আমি এটা নিয়ে হোম মিনিস্ট্রিতে হয় কি, যখন একটা মেয়ে অ্যারেস্ট হয় এটা হোম মিনিস্ট্রির আন্ডারে চলে যায়, কেস হয়, পুলিশের কেস হয়। তো পুলিশ কেস নিয়ে এটা হোম মিনিস্টারের সাথে আমার অনেক আগে আলাপ হয়েছিল, শুটিংয়ের আগে। সো হি ইজ অ্যাওয়্যার অফ দিস, মিনিস্ট্রি ইজ অ্যাওয়্যার অফ দিস। তারপর ইন্টারন্যাশনাল এনজিওগুলোকে যারা আমাদের সাথে পার্টনার হিসেবে জয়েন করেছে, ফান্ড করেছে, এদেরকে নিয়ে আমরা যেটা চাচ্ছি, এবং আই হোপ যে নওশাবা উইল বি অ্যাভেলেবল, সেটা হচ্ছে আমরা বর্ডার এলাকাতে, যেমন রাজশাহী, খুলনা, সাতক্ষীরা, তারপরে কুষ্টিয়া বা এদিকে আগরতলা, যেসব জায়গা থেকে নারী পাচার হয়, এইসব জায়গাতে আমরা ব্যাপকভাবে দেখাবো। হ্যাঁ, সেটা সিনেমা হলে বলে সিনেমা হলে দেখাবো। শিল্পকলা একাডেমির সাথে কথা বলেছি, দে আর ভেরি হেল্পফুল। তারা হয়তো আমাদের সাথে ফুল ফ্লেজড হেল্প করবেন। আর এছাড়া যদি অডিটোরিয়াম ভাড়া করে দেখাতে হয় দেখাবো। আমরা যদি প্ল্যান করছি ব্যাপকভাবে মাইকিং করব, আর লোকজনকে দেখাবো, আলোচনাও করবো। শুধু সিনেমা দেখিয়ে যে চলে আসলাম তা না। ইটস নট অনলি এ ফিল্ম, It's made for a great cause. Great cause. So ওইভাবে ওই কজ নিয়ে আমরা আছি। আচ্ছা, that's a great inspiration from both of you. অনেক ভালো লাগলো আপনাদের দুজনের সাথে কথা বলতে। আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু আমি চাই একটা ছোট করে আমাদের অডিয়েন্সকে আপনারা লাস্ট একটা বেশ কাইন্ডলি ফর আওয়ার অডিয়েন্স শুরু করব। না নওশাবার আগে বলা উচিত। না আমি বলি অসুবিধা নেই। সেটা হচ্ছে যে আমি দর্শকদের বলবো যে ছবিটা দেখেন, এক নম্বর কথা। আর আমার আরেকটা জিনিস মনে হয় যে এই যে 13টা ছবি বেরোলো, এর মধ্যে কিছু ইয়াং ফিল্ম মেকার্স আছে, খুব ভালো ছবি তৈরি করেছে। এবং এটা কি ইন্ডিকেটস করে যে আমরা উই আর কামিং ব্যাক এগেন। এখন যদি এই ছবিগুলো চলে এবং এইভাবে ছবি তৈরি হয়, তাহলে কিন্তু সিনেপ্লেক্স আরও হবে, অডিয়েন্স সিনেপ্লেক্স খুঁজবে, এবং আমাদের দেশের ইন্ডাস্ট্রিটা আবার হেলদি হবে। সো আই এম কাউন্টিং অন দ্যাট। আমি মনে করছি আমাদের দেশের ছবি আমাদের দেখা উচিত, এনকারেজ করা উচিত, এবং যাতে অডিয়েন্স বাড়ে, দেশের লোকরা ভালো কিছু দেখুক, এটা আমরা চাই। একদম। চতুরঙ্গে এই ছিল আজকের আয়োজন। সঙ্গেই থাকুন 24 ঘন্টা।